নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। জীবন মৃত্যুর লড়াইয়ে অবশেষে হার মানলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি চেয়ারপারসন। ওর আদর্শে এগিয়ে চলুক ভারত বাংলাদেশ সম্পর্ক। সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে খালেদার প্রয়াণে শোক প্রকাশ মোদীর। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাশাপাশি শোক প্রকাশ করেছেন সেদেশের আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইউনূসের অন্তর্বর্তী সরকারে। তবে দুই দেশের কূটনৈতিক সংঘাতের মাঝে এই পদক্ষেপ নানা প্রশ্নের জন্ম দিতে শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে শুনে ক্রুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় তিনি আরও একবার বুঝিয়ে দিয়েছেন বিষয়টি তার অপছন্দ। জীবন মৃত্যুর সুতোয় ঝুলছিল প্রাণ পাখি। এই লড়াইয়ে অবশেষে হার মানলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রয়াত। মঙ্গলবার কয়েক মিনিট আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, খালেদা পুত্র তারেক তাকে ফোন করে বলেছেন আম্মা আর নেই। মঙ্গলবার ভোররাতেই খালেদার চিকিৎসকেরা জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী অতি সংকট মুহূর্ত অতিক্রম করছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 6:30টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে পুত্র তারেক জিয়া এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া বিগত প্রায় 15 বছর যাবৎ অসুস্থ ছিলেন। তার কিডনি, লিভার, হার্ট কিছুই স্বাভাবিকভাবে কাজ করছিল না। বিগত কয়েক বছর তিনি মূলত চিকিৎসার উপরেই বেঁচেছিলেন। গত মাসের 23 তারিখ তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। তখন থেকেই তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে ওমানের রাজপরিবারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা বিমানবন্দরে এখনও অপেক্ষমান। কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে তাকে বিমানেও লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাতিল করতে হয়। খালেদার শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করলে গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করে। তার জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা বরাদ্দ করা হয়। মনে করা হচ্ছে দেশ ও জাতির প্রতি খালেদার অবদানের কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সময় লন্ডনে রাজনৈতিক নির্বাচনে ছিলেন তার পুত্র তারেক। তার দেশে ফেরা তোড়জোড় শুরু হয় তখন থেকেই। গত 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তখন থেকেই মায়ের চিকিৎসার তদারক করছিলেন। সোমবার গভীর রাতে চিকিৎসকেরা তাকে হাসপাতালে তলব করেছিল। তারেক সপরিবারে গভীর রাতে হাসপাতালে যান। ভোররাতে বাড়ি ফেরার ঘণ্টাখানেকের মাথায় ফের তাদের তলব করে হয় হাসপাতালের তরফে। তার কিছুক্ষণ পরই চিকিৎসকেরা জানান সাবেক প্রধানমন্ত্রী আর নেই। সকাল 6:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা বাংলাদেশে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। 1981 সালে তার স্বামী দেশের তৎকালীন রাষ্ট্রপতি তথা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের হাল ধরেন খালেদা। প্রয়াত জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। খালেদা দায়িত্ব নেবার পর টানা দলের চেয়ারপারসন। তার অসুস্থতা বাড়তে থাকলে তার পুত্র তারেক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। খালেদার জন্ম 1945 সালে অবিভক্ত দিনাজপুরে। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। তাদের আদি বাড়ি অধুনা বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। সেনা অফিসার জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর খালেদা জিয়ার জীবন খুবই জটিলতার মধ্য দিয়ে কেটেছে। কিছুদিনের মধ্যেই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। জিয়াউর রহমান তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর মেজর পদমর্যাদার অফিসার, কিন্তু তিনি বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের অংশ নেন।
স্বাধীনতা যুদ্ধের সময় তিনি চট্টগ্রাম এলাকায় সেক্টর কমান্ডার ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর প্রথমে জিয়াউর রহমান দেশের উপসেনাপ্রধান এবং পরে সেনাপ্রধান হন। সেই সূত্রে খালেদা জিয়ার পারিবারিক জীবনে দীর্ঘ সময় কেটেছে ঢাকার ক্যান্টনমেন্টে। পরবর্তীকালে আদালতের রায়ে তাকে ক্যান্টনমেন্ট ছাড়তে হয়। তার জীবনে খুব দুর্যোগময় পরিস্থিতি কেটেছে জিয়াউর রহমানের মৃত্যুর পর। জিয়া হত্যার অল্প দিনের মাঝেই ক্ষমতায় আসেন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের স্বৈর শাসনের অবসান ঘটাতে যৌথভাবে আন্দোলনে নেমেছিল বিএনপি এবং আওয়ামী লীগ। ওই পর্বেই খালেদা এবং শেখ হাসিনাকে পাশাপাশি রাজপথে আন্দোলন করতে দেখা গিয়েছিল। তবে ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন দলীয় সভাপতি খালেদা জিয়া। সেই সূত্রে তিনি হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত টানা ৫ বছর প্রধানমন্ত্রী থাকার পর তার দল ক্ষমতাচ্যুত হয়। ৯৬ সালে স্বল্পকালীন সময়ের জন্য যদিও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর তিনি ক্ষমতায় ফেরেন ২০০১ সালে। তৃতীয় দফায় ২০০৬ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। সেই থেকে বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতার বৃত্তের বাইরে ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। ওর আদর্শে এগিয়ে চলুক ভারত বাংলাদেশ সম্পর্ক। সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে খালেদার প্রয়াণে শোক প্রকাশ মোদির। অন্যদিকে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শোক প্রকাশ করেছেন সে দেশের আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া। পড়শি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৫ সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়। সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা, খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরও এগিয়ে যাক ভারত বাংলাদেশ সম্পর্ক। প্রধানমন্ত্রী আরও লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় প্রয়াত হয়েছেন। এই খবরে আমি অত্যন্ত শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকলকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান তার পরিবারকে এই ক্ষতি সামলানোর সাহস দিন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তার অবদান, দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের গভীর আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসের শুরুতে তাকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সেই দেশের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। শোক বার্তায় আওয়ামী লীগ সভাপতি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। হাসিনার শোকবার্তায় তিনি আরও বলেছেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহতর প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। এছাড়া বুধবার তার জানাজার দিনে সাধারণ ছুটি থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।
কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি তলব ইউনূসের অন্তর্বর্তী সরকারের। কেন তাকে হঠাৎ এভাবে তলব করা হলো তা এখনো স্পষ্ট নয়। তবে দুই দেশের কূটনৈতিক সংঘাতের মাঝে এই পদক্ষেপ নানা প্রশ্নের জন্ম দিতে শুরু করেছে। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি তলব ইউনূসের অন্তর্বর্তী সরকারের। কেন তাকে হঠাৎ এভাবে তলব করা হলো তা এখনো স্পষ্ট নয়। তবে দুই দেশের কূটনৈতিক সংঘাতের মাঝে এই পদক্ষেপ নানা প্রশ্নের জন্ম নিতে শুরু করেছে। জানা যাচ্ছে, ইউনূসের ডাকে সাড়া দিয়ে সোমবার অনেক রাতে দিল্লি থেকে ঢাকা পৌঁছন বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে কাটা পড়েছে। চরম ভারত বিদ্বেষের আগুনে হাওয়া দেওয়ার পাশাপাশি লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। এহেন পরিস্থিতির মাঝেই বাংলাদেশে ভারতের কূটনৈতিক দপ্তরগুলির সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় সেখানকার জনতা। ঘটনার গুরুত্ব বুঝে বাংলাদেশের বেশ কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিল্লি। সেখানকার পরিস্থিতি নিয়েও ঢাকাকে তোপ দেখেছে দিল্লি। সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিন্দু যুবক দীপু হত্যার যথাযথ বিচার নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। যদিও ভারতের এই উদ্বেগকে গুরুত্ব দেয়নি ঢাকা। দিল্লির মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে খারিজ করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। পাল্টা ভারতে থাকা বাংলাদেশের একাধিক ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এহেন ডামাডোলের মাঝেই জানা যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে জরুরি বার্তা পাঠানো হয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে। সেই বার্তা পেতেই ঢাকা ফেরার প্রস্তুতি শুরু করেছেন এম রিয়াজ। সোমবার রাতেই দিল্লি থেকে ঢাকা ফিরে যান তিনি। অনুমান করা হচ্ছে, ভারত বাংলাদেশের উদ্ভূত কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে তাকে। উল্লেখ্য, ইনকলাব মঞ্চের প্রধান উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হাদির খুনিকে গ্রেফতার করতে 24 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইনকলাব মঞ্চ। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে শুনে ক্রুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনা যে তিনি একেবারেই পছন্দ করছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে শুনে ক্রুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনা যে তিনি একেবারেই পছন্দ করছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, পুতিনের কাছ থেকেই তিনি ঘটনার কথা শুনেছেন। এরপরই কিছুটা অসন্তোষের সুরে বলেন, আমি এটা একদমই পছন্দ করছি না, মোটেও ঠিক হয়নি। আমি খুবই রেগে গিয়েছিলাম। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় 4 বছর ধরে চলছে যুদ্ধ। দফায় দফায় মধ্যস্থতার চেষ্টা করেও এই সংঘর্ষ থামাতে পারেননি ট্রাম্প। রবিবার রাতেও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিভাবে যুদ্ধে ইতি টানা যায় ট্রাম্প সেই চেষ্টাও করছেন বলে দাবি আমেরিকার। ঠিক এমন একটি সময় পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে রাশিয়া। যদিও সেই দাবি ইতিমধ্যেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কিয়েভ। তবে যখন যুদ্ধবিরতির সম্ভাবনাময় দিক খোঁজার চেষ্টা চলছে, তখন এই ধরনের ঘটনা যে মোটেও পছন্দ করছেন না ট্রাম্প তা তিনি দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেছেন। ওই হামলার অভিযোগ প্রসঙ্গে সোমবার ট্রাম্প বলেন, এটা সংবেদনশীল সময়, এখন এসব করার সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হয়ে উঠলে তার বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠা এক বিষয়, কিন্তু কারোর বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুটির মধ্যে কোনোটি করা উচিত নয়। ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবনে হামলার চেষ্টা করেছে, এমন কোনো প্রমাণ আমেরিকার কাছে রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে ট্রাম্পের কাছে। আমেরিকার প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেন, আমরা তা খুঁজে বার করব। রুশ প্রশাসনের দাবি, সোমবার রাতে পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় সেনা। একটি দুটি নয়, একসঙ্গে নাকি 91টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়। যদিও রুশ সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যেকটি হামলাকে রুখে দিয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই দাবি ক্রেমলিনের। তবে রুশ প্রশাসনের এই অভিযোগ মানতে নারাজ জেলেনস্কি।
তিনি এই ধরনের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তার পাল্টা দাবি, কিভের সরকারি ভবনগুলিতে হামলা করার অজুহাত খুঁজছে মস্কো, তাই এই ধরনের অভিযোগ করে একটি পটভূমি তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন এই সমস্ত দাবি করে শান্তি আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে রাশিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। প্রযুক্তির জগতে একের পর এক বিপ্লব ঘটিয়ে চলেছে চীন। পৃথিবীর দ্রুততম ম্যাগলেভ ট্রেনকে সরাসরি বিমানের সঙ্গে প্রতিযোগিতায় নামিয়ে দিল তারা। মাত্র 2 সেকেন্ডে ওই ট্রেন ঘন্টায় 700 কিলোমিটার গতিবেগের মাইল ফলক ছুঁয়ে ফেলল চীনের এই ম্যাগলেভ ট্রেন। প্রযুক্তির জগতে একের পর এক বিপ্লব ঘটিয়ে চলেছে চীন। এবার তাদের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হল। পৃথিবীর দ্রুততম ম্যাগলেভ ট্রেনকে সরাসরি বিমানের সঙ্গে প্রতিযোগিতায় নামিয়ে দিল চীন। মাত্র 2 সেকেন্ডে ওই ট্রেন ঘন্টায় 700 কিলোমিটার গতিবেগের মাইল ফলক ছুঁয়ে ফেলল। কখন যে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল তা বোঝাই গেল না। শুধুমাত্র রূপালী ঝলকানি চোখে পড়ল কয়েক মাইক্রোসেকেন্ডের জন্য। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততম গতির চেয়ে ট্রেন চালানোর রেকর্ড চীনের দখলেই রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 350 কিলোমিটার গতির ট্রেন চালিয়ে আগেই ইতিহাস তৈরি করেছে চীন। তবে গণপরিবহনকে বিমানের সমতুল্য করে তুলতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে তারা। আর তাতেই ফের নয়া নজির গড়ল চীন। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা সম্প্রতি ম্যাগনেটিক লেভিটেশন ট্রেনের ওপরে একটি পরীক্ষা চালান। 1000 টন ওজনের যানটিকে 400 মিটার দীর্ঘ ম্যাগলেভ ট্রাকের ওপর দিয়ে ছোটানোর সময় গতি বাড়ানো হয় সেটির। আর তাতেই মাত্র 2 সেকেন্ডে ঘন্টায় 700 কিলোমিটার মাইল ফলক ছুঁয়ে ফেলল ট্রেনটি। এর অর্থ 2 সেকেন্ডে 700 কিলোমিটার পথ পাড়ি দেয়নি ট্রেনটি, বরং ওই গতিবেগ ছুঁয়ে ফেলেছে মাত্র 2 সেকেন্ডে। পরীক্ষামূলক দৌড়ের পর ট্রেনটিকে নির্ধারিত জায়গায় দাঁড় করানোর চেষ্টাও সফল হল। আর তাতেই পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বিদ্যুৎ চালিত ম্যাগলেভ ট্রেনটি পরীক্ষা করে ইতিহাস রচনা করল চীন। ট্রেনটির পরীক্ষামূলক দৌড়ের একটি ভিডিও সামনে এসেছে। দেখা গিয়েছে ট্রেনটির ওই দুরন্ত গতির সাক্ষী হয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে দাঁড়িয়ে রয়েছেন অনেক সাধারণ মানুষ। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মাত্র মাইক্রো ন্যানোসেকেন্ডের জন্য চোখের সামনে রূপালী ঝলকানি ভেসে ওঠে। সেটি যে ট্রেন বুঝতে সময় লাগে সকলের। একেবারে কল্পবিজ্ঞান নির্ভর ছবির দুনিয়া থেকে উঠে আসা কোনো দৃশ্যের মতো। প্রযুক্তির দুনিয়ার গোড়াতেই সাড়া ফেলে দেয় এই ম্যাগনেটিক লেভিয়েশন ট্রেন। এটি রেললাইন স্পর্শ না করেই দৌড়ায়। সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের সহায়তায় রেলের ওপরে কার্যত ভেসে থাকে ট্রেনটি। সেই ট্রেন মাত্র 2 সেকেন্ডে ঘন্টায় 700 কিলোমিটার গতি ছুঁয়ে ফেলায় সাড়া পড়ে গিয়েছে। কারণ এই গতিতে রকেটের উৎক্ষেপণ করা সম্ভব। গণপরিবহনের গতি সমতুল্য হলেও আগামী দিনে বিভিন্ন শহরের মধ্যে যাতায়াত করা সম্ভব হবে। কম সময় লাগবে যাত্রাপথে। ভবিষ্যতে ভ্যাকুয়াম সিলেট টিউবের মধ্য দিয়ে যে সুপার হাই স্পিড ট্রেন চালানোর স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নও পূরণ হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। গত 10 বছর ধরে এই প্রকল্পের কাজ করেছে চীনের বিজ্ঞানীরা। চলতি বছরে একই রেললাইনের ঘন্টায় 678 কিলোমিটার গতিবেগ ছুঁয়ে ফেলল ট্রেনটি। এই ট্রেন যদি গণপরিবহনের অংশ হয়ে ওঠে, সেক্ষেত্রে সাংহাই থেকে বেজিংয়ে পৌঁছাতে মাত্র 2 ঘন্টা সময় লাগবে বলে মনে করছে সাধারণ মানুষ। অর্থাৎ বিমানকে টেক্কা দিতে পারে এই ট্রেন। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।